আসসালামু আলাইকুম। আজকে থাকছে লাল নীল দীপাবলির পর্ব 5। তারা যে গান বেঁধেছিলেন তাকে আজকাল বলা হয় পুঁথি সাহিত্য। অনেকে তাদের রচনাকে বলেন মিশ্র ভাষারীতির কাব্য। তাদের কবিতা আধুনিককালে কলকাতার সস্তা ছাপাখানা থেকে ছাপা হয়েছিল বলে এই বইগুলোকে বটতলার পুঁথিও বলা হয়। এত সব নাম এবং নামগুলো দেখে বোঝা যায় এই শ্রেণীর কাব্যকেও বিশেষ সম্মানের চোখে দেখা হয় না। এগুলো সত্যি উন্নত মানের সাহিত্য নয়, এখানে মানুষের সস্তা আনন্দ দেওয়ার চেষ্টা আছে। এই কবিরা অনেক বড় বড় কাহিনী শুনিয়েছেন শ্রোতাদের। সেসব কাহিনী যেমন আজগুবি তেমনি মোটা রসের। আসলে এগুলো বুড়োদের জন্য পরীর গল্প। এই কবিরা শুনিয়েছেন ইউসুফ জুলেখার কাহিনী, লাইলি মজনু, হাতেম তাইর কেচ্ছা, লিখেছেন জঙ্গনামা আমির হামজার কথা। এসব রচনায় সবচেয়ে লক্ষণীয় হচ্ছে কবিদের ভাষা। ভাষার ক্ষেত্রে এই কবিরা হইচই ব্যাপার ঘটিয়েছিলেন। তারা কাব্য লিখেছিলেন বাংলা ভাষায়, কিন্তু তাদের হাতে বাংলা ভাষার প্রাণান্তকর অবস্থা হয়েছিল। তারা পংক্তিকে জমজমাট করে তুলতেন আরবি ফার্সি শব্দে, মাঝে মাঝে ইংরেজি শব্দেও। বাংলা শব্দ ব্যবহৃত হতো ততটুকু যতটুকু না হলেই নয়। এই কবিতাগুলো যখন ছাপা হয় প্রথমে, তখন সেগুলো ছাপা হয়েছিল আরবি ফার্সির মতো ডান দিক থেকে। সব দিকেই এই কবিরা এক কোলাহল পাতিয়ে তুলেছিলেন। তাদের ভাষার নমুনা: কেচ্ছার পহেলা আধা শুনিয়া আলম, আখেরি কেচ্ছার তরে করে বরাগম। কিছু বোঝা গেল? এখানে 11টি শব্দ আছে, তার মাত্র 4টি বাংলা, তবুও এ কাব্য বাংলা। এ কবিরা অনেক সময় তাল জ্ঞান, কাণ্ডজ্ঞান সবই হারিয়ে ফেলতেন। এক কবি লিখেছেন, ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূরে যাইয়া মর্দ রওনা হইল। মর্দ ঘোড়ার পিঠে চড়ে হেঁটে যায়, আর কিছু দূর যাওয়ার পর রওনা হয়। অদ্ভুত জগতের অধিবাসী কবি আর তার কাব্যের মর্দ। শায়েররা যেসব কাহিনী লিখেছিলেন সেগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। একদিকে তারা লিখেছেন মানুষ মানুষের মন দেওয়া নেওয়ার গল্প, অন্যদিকে তারা লিখেছেন ইতিহাস আর কল্পনা মিশিয়ে পরধর্মীকে পরাজিত করার কাহিনী। তাদের অনেক কাহিনীতে দেখা যায় হিন্দুদের দেবদেবীর সাথে মুসলমান পীর ফকিরদের সংঘর্ষের চিত্র। সব মিলে এক রোমাঞ্চকর আজব বিশ্ব সৃষ্টি করেছিলেন এ কবিবৃন্দ। তাদের কল্পনা ছিল শিশু সুলভ, তা জানা মিলত সকল অসম্ভবের মধ্যে। সব গল্পে কথায় কথায় আসে দৈত্য দানব পরীরা। নায়ক বা নায়িকা 40 মণ পানে খেয়ে ফেলে একেবারে। এই শ্রেণীর সাহিত্য রচনা করে যারা খ্যাতি লাভ করেছেন তাদের মধ্যে আছেন গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। তাদের মধ্যে প্রথম দুজনই এ সাহিত্যের শ্রেষ্ঠ পুরুষ। ফকির গরিবুল্লাহ ছিলেন হুগলি জেলার হাফিজপুর গ্রামের বাসিন্দা। তিনি বেশ কয়েকটি কাব্য লিখেছিলেন। তার কাব্যগুলো হচ্ছে ইউসুফ জুলেখা, আমির হামজা প্রথম পর্ব, জঙ্গনামা, সোনাভান, সত্য পীরের পুঁথি। কবি সৈয়দ হামজা 1733 সালে হুগলি জেলার উদনা গ্রামে জন্মগ্রহণ করেন। তারও কাব্য আছে বেশ কয়েকটি, যেমন মধুমালতী, আমির হামজার দ্বিতীয় পর্ব, জয়গুণের পুঁথি, হাতেম তাই। আরেক কবি যার নাম জয়নাল আবেদিন রচনা করেছিলেন আবু শামাহ নামে একটি কাব্য। মোহাম্মদ দানেশ রচনা করেছিলেন গুলবে সানোয়ারা, নুরুল ইমান, চাহার দরবেশ, হাতেম তাই নামে কয়েকটি কাব্য। কবিওয়ালা ও শায়েররা মধ্যযুগের শেষ প্রান্তে উদ্ভূত হয়েছিলেন। তারা কোনো অসাধারণ সৃষ্টি রেখে যেতে পারেননি পরবর্তীকালের জন্য। এর জন্যে তাদের কোনো দোষ নেই। দোষ যদি কিছু থাকে তবে তা দেশের ও কালের। দেশ গিয়েছিল নষ্ট হয়ে, কাল গিয়েছিল পতিত হয়ে। নষ্টকালে অন্ধকারাচ্ছন্ন দেশে তারা প্রদীপ জ্বালাতে চেয়েছিলেন, কিন্তু সে প্রদীপ জ্বলতে চায়নি উজ্জ্বলভাবে। তাই এ সময়ে আধার ছড়িয়ে পড়েছে সাহিত্যের আঙ্গিনায়। তবু তো কিছুটা আলো ছিল, আলো জ্বেলেছিলেন এ কবিরা, তাই তারা স্মরণীয়।
অভিনব আলোর ঝলক। আসো 19 শতক, বাংলা ভাষা ও সাহিত্যের দিকে দিকে সাড়া পড়ে যায়। 19 শতকের সূচনা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগের। এই আধুনিকতা যাকে বলছি অভিনব আলো, তার কিরণ পড়ে সাহিত্যের সমগ্র ভুবনে। মধ্যযুগে বাংলা সাহিত্য ছিল সংকীর্ণ, সবগুলো শাখা বিকশিত হয়নি তাতে। 19 শতকে বিকশিত হয় তার সব শাখা, বাংলা সাহিত্য হয়ে ওঠে সম্পূর্ণ সাহিত্য। আধুনিকতা কাকে বলে? মানুষ যখন যুক্তিতে আস্থা আনে, যখন সে আবেগকে নিয়ন্ত্রিত করে, যখন সে মানুষকে মানুষ বলে মূল্য দেয়, তখন সে হয়ে ওঠে আধুনিক। আধুনিকতার আছে আরও অনেক বৈশিষ্ট্য। মধ্যযুগেও আমরা দেখেছি মাঝে মাঝে এসব বৈশিষ্ট্য, কিন্তু তা জীবনের সকল প্রান্তকে ছোঁয়নি। 19 শতকে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় প্রধান হয়ে, সাহিত্যের রূপও যায় বদলে। 19 শতকে সর্বশ্রেষ্ঠ ঘটনা বাংলা গদ্যের বিকাশ। প্রাচীন যুগে, মধ্যযুগে বাংলা সাহিত্যে গদ্যের বিশেষ স্থান ছিল না। তখন যা কিছু রচিত হয়েছে সবই হয়েছে পদ্যে, ছন্দ মিলিয়ে। কিন্তু পদ্যে কি সব কথা বলা যায়? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকেরা নতুন করে গড়ে তোলেন বাংলা গদ্য। এ গদ্য বাংলা সাহিত্যের আধুনিকতার পথকে করেছে অনেকখানি পরিষ্কার। মধ্যযুগের হৃদয়ের আবেগ, কল্পিত কাহিনী, জীবন কাহিনী সবকিছু রচিত হয়েছে ছন্দে, পয়ারে। তাই তাতে জীবনের সবকিছু তুলে ধরা সম্ভব ছিল না। এর ফলে তখনকার বাংলা সাহিত্য থেকেছে সীমাবদ্ধ। গদ্যের বিকাশের ফলে সাহিত্য লাভ করে বিস্তৃতি। সাহিত্য জগতে দেখা দেয় নানা বৈচিত্র্য। মুদ্রাযন্ত্রে অর্থাৎ ছাপাখানার প্রতিষ্ঠা সাহিত্যকে সাহায্য করে। আগে সাহিত্য সীমিত থাকত বিশেষ কিছু মানুষের বৃত্তে, কেননা কোনো বইয়ের অনেকগুলো কপি করা ছিল কষ্টকর। কিন্তু 19 শতকে প্রতিষ্ঠিত হয় ছাপাখানা। লেখকেরা আর গুটিকয় শ্রোতার উদ্দেশ্যে কবিতা বা গল্প বা প্রবন্ধ রচনা করেননি। তারা সাহিত্য সৃষ্টি করতে থাকেন অসংখ্য অদৃশ্য পাঠককে লক্ষ্য করে। আগে এটি সম্ভব ছিল না। আগে কবিরা মনে রাখতেন না শুধু, একেবারে চোখের সামনে দেখতে পেতেন তাদের শ্রোতাদের। তারা জানতেন কোন রসে তাদের শ্রোতারা মোহিত হয়। কিন্তু মুদ্রাযন্ত্র লেখক ও পাঠকের মধ্যে আনে দূরত্ব, আনে বিস্তৃতি। লেখকের মনের সামনে তখন ভাসতে থাকে বিশাল পাঠক শ্রেণীর মুখ, তাই তারা হন আরও যত্নশীল। মধ্যযুগের সাহিত্যে বৈচিত্র্যের বেশ অভাব, নবযুগে আসে বৈচিত্র্য। গদ্য সাহিত্য সৃষ্টি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 থেকে 1891। প্রথম উপন্যাস রচনা করেন পেরিচাঁদ মিত্র। ব্যঙ্গ বিদ্রুপে ভরা মজার কাহিনী লেখেন কালীপ্রসন্ন সিং। কবিতায় নবযুগ আনেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি রচনা করেন মহাকাব্য। বাংলা সাহিত্যে মহাকাব্য ছিল না, কবি মধুসূদন মহাকাব্য রচনা করেন। শুধু তাই নয়, তিনি কবিতাকে করে তোলেন আধুনিক। তিনি কবিতাকে সুরের আওতায় থেকে মুক্ত করে তাকে করে তোলেন পাঠ্য। কথাটিকে আরও একটু বিশদ করে বলা যাক। মধ্যযুগে রচিত হয়েছে অনেক কবিতা, সেগুলো কিন্তু পাঠের জন্য লেখা হয়নি, লেখা হয়েছিল গান করার জন্য। কবিরা তখন সুর করে গান করতেন তাদের কাব্য। মধুসূদন কবিতা লেখেন পাঠকেরই জন্য, গানের জন্য নয়। এই জন্যে তার কবিতা সুরের অধীনতা থেকে মুক্ত হয়। তাছাড়া তিনি পয়ারকে দেয় নতুন রূপ, সৃষ্টি করেন অমিতাক্ষর বা প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দ। মধুসূদন একাই বাংলা সাহিত্যকে 500 বছর এগিয়ে দিয়েছিলেন। মধুসূদন লিখেন বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি, লিখেন প্রহসন, সনেট বা চতুর্দশপদী কবিতা। তিনি আমাদের চেতনায় সঞ্চার করে দেন আধুনিকতা। বাংলা ভাষায় যথার্থ উপন্যাস সৃষ্টি হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে। তিনি তার উপন্যাস, সমালোচনা, বিদ্রুপাত্মক প্রবন্ধ এবং আরও অনেক রকম রচনা দ্বারা বাংলা সাহিত্যকে এগিয়ে দেন। এছাড়া 19 শতকে রচিত হয় প্রবন্ধ, লেখা হয় বাংলা ভাষার ব্যাকরণ।
রচিত হয় আত্মজীবনী, নাটক, গল্প, সাহিত্য সমালোচনা, বিজ্ঞান, দর্শন। প্রতিষ্ঠিত হয় দৈনিক সংবাদপত্র, সাহিত্য সাময়িকী। এসব নির্ভর করে বাংলা সাহিত্যের আধুনিক কাল প্রতিষ্ঠিত হয় 19 শতকে। 19 শতকে বাংলা সাহিত্য হয়ে ওঠে অভিনব সাহিত্য। যেমন তার বিস্তার তেমনি তার গভীরতা। মধ্যযুগে 100 বছরে যা রচিত হয়েছে তার চেয়ে অনেক বেশি রচিত হয়েছে 19 শতকের এক একটি দশকে। একজন লেখক লিখেছেন আগের যুগের 10 জন লেখকের সমান। কিন্তু সংবাদ জানিয়ে দিচ্ছি, ফোর্ট উইলিয়াম কলেজে সৃষ্টি না হলেও বিকশিত হয় বাংলা গদ্য। তখন ওই কলেজের প্রধান ছিলেন পাদ্রী উইলিয়াম কেরি। তাকে গদ্য রচনায় সাহায্য করেন এদেশের পণ্ডিতেরা। এক পণ্ডিত রামরাম বসুর লেখা প্রতাপাদিত্য চরিত্র, এখান থেকে প্রকাশিত প্রথম বাংলা গদ্য গ্রন্থ। বইটি ছাপা হয় 1801 অব্দে। রামরাম বসু আরও একটি বই লেখেন, তার নাম লিপিমালা। পাদ্রী কেরি লেখেন কথোপকথন নামে একটি বই। গোলকনাথ শর্মা লিখেন হিতপ্রদেশ। চণ্ডীচরণ মুন্সী লিখেন তোতা ইতিহাস। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেন রাজাবলী, হিতপ্রদেশ, প্রবোধ চন্দ্রিকা, 32 সিংহাসন এবং আরও কয়েকজন লেখক কয়েকটি গদ্য গ্রন্থ রচনা করেন। এগুলো সবই প্রকাশ করে ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষ। এই বইগুলো বাংলা গদ্যকে অনেকটা আকার দান করে। এরপরে বাংলা গদ্যের বিকাশ সহায়তা করেন কয়েকজন অতি বিখ্যাত বাঙালি। তাদের মধ্যে আছেন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, তারাশঙ্কর তর্করত্ন, ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু। তাদের পরে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত। রামমোহন রায় লিখেছিলেন বেশ কয়েকটি বই। তার বইগুলোর মধ্যে আছে বেদান্ত গ্রন্থ, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, গৌড়ীয় ব্যাকরণ। রামমোহন রায়ের লেখায় বিকাশ ঘটে বাঙালির চিন্তার। বিদ্যাসাগরের হাতে বাংলা গদ্য লাভ করে সুষ্ঠু রূপ। বিদ্যাসাগরের বইগুলোর মধ্যে আছে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, প্রভাবতী সম্ভাষণ, ভ্রান্তি বিলাস, অতি অল্প হইল আবার অতি অল্প হইল, স্বরচিত জীবনচরিত এবং আরও কয়েকটি বই। বিদ্যাসাগর বাংলা গদ্যের স্থপতি। তারাশঙ্কর তর্করত্ন লিখেছেন কাদম্বরী, রাসেলাস। এ শতকে আছেন আরও অনেকে, ধীরে ধীরে বলা হবে তাদের কথা। গদ্য নতুন সম্রাট। বাংলা ভাষায় গদ্য 19 শতকের শ্রেষ্ঠ উপহার। আজ চারিদিকে গদ্যের জয় জয়কার। গদ্য ছাড়া আজ এক মুহূর্ত চলে না। গল্প, উপন্যাস, নাটক লেখা হচ্ছে গদ্যে। প্রবন্ধ গদ্য ছাড়া লেখাই যায় না। এমনকি কবিতাও আজকাল লেখা হচ্ছে গদ্যে। যেমন আগে প্রবন্ধ লেখা হতো কবিতায়। আধুনিক জীবন গদ্য শাসিত। বর্তমানে প্রভু হচ্ছে গদ্য। গদ্য আগেও ছিল, বিকশিত হতে শুরু করে 19 শতকের প্রথম দশকে, ব্যাপক হয়ে ওঠে পরবর্তী দশকগুলোতে। 19 শতকের আগে গদ্য ছিল, তবে গদ্য লেখা হয়েছে খুবই কম। বাংলা ভাষার উদ্যমশীল গবেষকেরা অনেক গবেষণা করে 19 শতকের আগে যে গদ্য ছিল তা প্রমাণ করেছেন। সে গদ্য যেন গদ্যের জন্মের আগের অবস্থা, তাকে অচেনা লাগে। সে গদ্যের নমুনা রয়েছে মধ্যযুগের কিছু চম্পু কাব্যে, আছে কিছু দলিল ও চিঠিপত্রে। চম্পু কাব্য হচ্ছে গদ্যে পদ্যে লেখা কাব্য। মধ্যযুগের কিছু দলিলে বাংলা গদ্যের আদিরূপ পাওয়া গেছে এবং পাওয়া গেছে কিছু কিছু চিঠিতে। এরকম একটি চিঠি হচ্ছে কুচবিহারের মহারাজ নরনারায়ণের। তিনি এই মূল্যবান চিঠিটি 1555 অব্দে লিখেছিলেন অহমরাজ স্বর্গদেবকে। এই চিঠি পড়লে মনে হয় যেন যে শিশু সদ্য কথা বলতে শিখেছে, সে কারো কাছে চিঠি লিখেছে। একটি দলিল পাওয়া যায় 1696 সালে লেখা। এছাড়া আরও কিছু চিঠি এবং সাহিত্য নয় এরকম গদ্য রচনা পাওয়া গেছে মধ্যযুগের। এসব রচনা দেখলে শুধু দুঃখ বাড়ে, কেননা পড়ে বসতে হলে ভীষণ কষ্ট করতে হয়।
বাংলা গদ্যের বিকাশে বিদেশিদের অবদান অসামান্য, এটা স্বীকার করা ভালো। ফোর্ট উইলিয়াম কলেজের কথা বলার সময় তা বোঝা যাবে। তবে 18 শতকেই বিদেশিরা মন দিয়ে বাংলা গদ্য লেখা শুরু করেছিলেন। এই বিদেশিরা ছিলেন পর্তুগিজ। 1743 সালে পর্তুগালের লিসবন থেকে 3টি বাংলা গদ্যে লেখা বই মুদ্রিত হয়। বই 3টির 2টি রচনা করেছিলেন একজন পর্তুগিজ। বইগুলো যদিও লেখা বাংলা ভাষায়, কিন্তু এগুলো ছাপা হয়েছিল রোমান অক্ষরে, আর ছাপাও হয়েছিল বাংলাদেশ থেকে বহু দূরে অবস্থিত লিসবনে। বই 3টি একটির লেখক দোম আন্তোনিও, তিনি ছিলেন ঢাকা জেলার ভূষণা অঞ্চলের জমিদারের পুত্র। তার বইয়ের নাম ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। অপর বই দুটির লেখক পাদ্রি মনোয়েল দা আসুম্পো সাউম। পাদ্রি মনোয়েল এর একটি বইয়ের নাম কৃপাসের অর্থভেদ এবং অপর বইটির নাম বাংলা পর্তুগিজ অভিধান। কৃপার শাস্ত্রের অর্থভেদ বইটি রচিত হয়েছিল 1734 খ্রিস্টাব্দে ভাওয়াল পরগনায়। তার অভিধানটিও রচিত হয়েছিল ভাওয়ালেই। এসব সত্ত্বেও বাংলা গদ্য 19 শতকেরই উপহার। এই উপহার দানের গৌরব সবার আগে দাবি করতে পারে ফোর্ট উইলিয়াম কলেজ। এ কলেজে গড়ে ওঠে গদ্য, তাই বাংলা গদ্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজ একটি বড় অধ্যায়। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দের মে মাসের 4 তারিখে। ইংরেজরা এক বিশেষ উদ্দেশ্য নিয়ে স্থাপন করে এ কলেজ। ইংরেজরা তখন দেশের রাজা। বিলেত থেকে এদেশে আসতো তরুণ ইংরেজ রাজকর্মচারীরা। যোগ্যতার আগে শাসনের জন্য তাদের পরিচয় থাকার দরকার ছিল এদেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতির সাথে। ফোর্ট উইলিয়াম কলেজের উপর ভার পড়ে রাজকর্মচারীদের এদেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে শিক্ষিত করে তোলার। তাদের শিক্ষা কেন্দ্র করে এ কলেজে বিকশিত হয় বাংলা গদ্য। 1801 অব্দে উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে যোগ দেন বাংলা ও সংস্কৃত ভাষার অধ্যাপক রূপে। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে যোগ দিয়ে মনোযোগ দেন গদ্যের বিকাশে। তার সহায়ক হন কয়েকজন পণ্ডিত। এই পণ্ডিতদের মধ্যে আছেন রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং আরও কয়েকজন। পণ্ডিতেরা কেরির পরিচালনায় বিকাশ ঘটাতে থাকেন গদ্যের। কেরি নিজেও বসেছিলেন না, তিনিও গদ্যের সাধনায় নামেন। এর ফলে শুরু হয় বাংলা সাহিত্যের নবযুগ। এখানে অবশ্য সাহিত্য সৃষ্টির প্রচেষ্টা হয়নি, সিভিলিয়ানরা যাতে সহজে এদেশের নানা কিছুর সাথে পরিচিত হতে পারে বই রচনার সময় তার লক্ষ্য রাখা হয়। ফোর্ট উইলিয়াম কলেজে তাই রচিত হয় পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তককে নির্ভর করেই বেড়ে ওঠে গদ্য। এখান থেকে যেসব বই প্রকাশিত হতো সেগুলোর দাম ছিল কিন্তু বেশ, তাই সবাই সে বই কিনতে পারত না। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা বাংলা গদ্যকে পূর্ণ বিকশিত করতে পারেননি, তারা শুধু ভিত্তি স্থাপন করেছিলেন। 1801 থেকে 1826 মধ্যে এই কলেজ থেকে বেরোয় অনেকগুলো বাংলা বই। বাংলা অক্ষরে মুদ্রিত বাঙালির লেখা যে বইটি সর্বপ্রথম ফোর্ট উইলিয়াম কলেজের ছাপাখানা থেকে বেরোয় সেটির নাম প্রতাপ প্রাদিত্য চরিত্র। বইটি প্রকাশিত হয়েছিল 1801 খ্রিস্টাব্দে। বইটি লিখেছিলেন রামরাম বসু। তিনি ভাগ্যবান ব্যক্তি, তার বই সবার আগে ছাপা হয়েছিল, এজন্যই তো আমরা তাকে চিরকাল মনে রাখব। গদ্য লেখক হিসেবেও তিনি একেবারেই ফেলনা নন। তিনি লিখেছিলেন আরও একটি বই, বইটির নাম লিপিমালা। এটি বেরিয়েছিল 1802 অব্দে। রামরাম বসুর জীবন খুব রোমাঞ্চকর। তিনি কেরিকে বাংলা শিখিয়েছেন। ফোর্ট উইলিয়াম কলেজের যিনি ছিলেন পরিচালক, সেই উইলিয়াম কেরিও লিখেছিলেন কয়েকটি বই। সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কথোপকথন। এটি ফোর্ট উইলিয়াম কলেজের দ্বিতীয় বই, প্রকাশিত হয়েছিল 1801-এ। এই বইটি কলকাতা ও শ্রীরামপুর এলাকায় বিভিন্ন শ্রেণীর মানুষেরা বিভিন্ন বিষয়ে কথোপকথন। মানুষেরা নানা বিষয়ে কথা বলেছে এ বইতে, তাই এই বইটিতে সেকালের মানুষের মুখের ভাষার পরিচয় লিপিবদ্ধ হয়ে আছে। কেরি এদেশের মানুষ ছিলেন না, কিন্তু তার এই বই পড়লে বোঝা যায় তিনি এদেশবাসীকে কেমন তীক্ষ্ণ চোখে দেখেছিলেন।
এখানে নানা শ্রেণীর মানুষ কথা বলেছে মেয়েরা, বুড়োরা, উঁচু শ্রেণীরা, নিচু শ্রেণীরা। কেরি যেন তার বইতে নিজে কিছু না লিখে সত্যিকার মানুষের কথাবার্তা অবিকল তুলে দিয়েছেন। কেরির কথোপকথনে সেকালের মেয়েরা কথা বলে এভাবে: তোমার কয় যা? আমি সকলের বড়, আমার আর 3 যা আছে। কেমন যায় যায় ভাব আছে কি কালের মতো? আহা ঠাকুরানী, আমার যে জ্বালা, আমি সকলের বড়, আমারে তাহার অমুক বুদ্ধি করে না। বেশ সহজ সরল, নরম না কথাগুলো? কেরির আরও একটি বই হচ্ছে ইতিহাস মালা। বইটি বেরিয়েছিল 1812 অব্দে। এতে আছে কয়েকটি গল্প, সহজ সরলভাবে বলা। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে যিনি সবচেয়ে বেশি বই লিখেছেন তিনি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, 1762 থেকে 1819। তিনি প্রতি মাসে বেতন পেতেন 200 টাকা। তিনি লিখেছিলেন 5টি বই, তার মধ্যে 4টি প্রকাশ করেছিল ফোর্ট উইলিয়াম কলেজ। তার বইগুলো হচ্ছে 32 সিংহাসন, হিতপ্রদেশ, রাজাবলী, প্রবোধ চন্দ্রিকা। তার আরেকটি বই বেদান্ত চন্দ্রিকা। বাংলা গদ্য সামনের দিকে অনেকখানি এগিয়ে দিয়ে গিয়েছিলেন বিদ্যালঙ্কার। তার রচনায় একজন ভালো শিল্পীর হাতের ছোঁয়া লক্ষ্য করার মত। ফোর্ট উইলিয়াম কলেজের আরও যারা লেখক ছিলেন তারা হচ্ছেন গোলকনাথ শর্মা, তারিণীচরণ মিত্র, চন্দ্রীচরণ মুন্সী, রাজীবলোচন মুখোপাধ্যায়, রামকিশোর তর্কালঙ্কার, হরপ্রসাদ রায়। তারিণীচরণ লিখেছিলেন এসপের কাহিনী, চণ্ডীচরণ লিখেছিলেন তোতা ইতিহাস, রাজীবলোচন লিখেছেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিতং, রামকিশোর লিখেছেন হিতপ্রদেশ এবং হরপ্রসাদ রায় লিখেছেন পুরুষ পরীক্ষা। এ সকল বই ব্যতীত উইলিয়াম কেরি 2 খণ্ডে সংকলন করেন বাংলা ভাষার অভিধান। এর প্রথম খণ্ডটি বেরোয় 1815 অব্দে এবং দ্বিতীয়টি বেরোয় 1825-এ। অসাধারণ এ অভিধান। ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক লেখকেরা বাংলা গদ্যের বিকাশে পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে তাদের গদ্য পরিপূর্ণ বিকশিত নয়, পাঠ্যপুস্তকও পুরোপুরি পাঠ্যপুস্তক নয়। তাদের লেখা পড়ে বুঝতে কষ্ট হয়। এমন অনেক শব্দ আছে যা আজ আর কেউ ব্যবহার করে না। তাছাড়া এ গদ্যে দাড়ি নেই, কমা নেই, সেমিকোলন নেই, নেই আরও অনেক কিছু। পণ্ডিতেরা ছিলেন সংস্কৃত ভাষার সুপণ্ডিত, তাই তারা অনেক জায়গায় ব্যবহার করেছেন কঠিন কঠিন সংস্কৃত শব্দ। তবে এ গদ্যের আলোতেই পথ দেখেছেন পরবর্তী গদ্য লেখকেরা। এরপরে এসেছেন অনেক বড় বড় গদ্যশিল্পী, যেমন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারা বাংলা গদ্যকে ভেঙেছেন, নতুন করে গড়েছেন। ফোর্ট উইলিয়াম কলেজের পর বাংলা গদ্য লাভ করেছে বিভিন্ন পত্রপত্রিকার লালন পালন। পত্রপত্রিকা গদ্যের প্রবাহকে অনেকখানি নিয়ন্ত্রণ করে। 19 শতকের দ্বিতীয় দশকে প্রকাশিত হয়েছিল সাময়িক পত্র, বাংলা গদ্য। এ সকল পত্রপত্রিকা আশ্রয় করে বেড়ে ওঠে। পত্রপত্রিকাগুলোতে থাকতো নানা জ্ঞানের কথা, নানা রসের কথা, থাকতো নানা বাদ প্রতিবাদ। এর ফলে গদ্যের সীমাও যায় বেড়ে। ফোর্ট উইলিয়াম কলেজে গদ্যের পরিধি ছিল সীমিত, কেননা সেখানে রচিত হয়েছে শুধু পাঠ্য বই। জীবনের সকল দিকের প্রতি তাদের লক্ষ্য ছিল না। পত্রপত্রিকার লক্ষ্য জীবনের সব দিকে, তাই গদ্য বিস্তার লাভ করে। বাংলা ভাষার প্রথম পত্রিকা প্রকাশ করেন শ্রীরামপুর মিশনারিরা 1818 খ্রিস্টাব্দে। পত্রিকাটির নাম দিগদর্শন। এ পত্রিকায় বাংলা গদ্য বেশ সহজ সরলভাবে ব্যবহৃত হয়। শ্রীরামপুর মিশন থেকে 1818-তে বেরোয় আরও একটি পত্রিকার নাম সমাচার দর্পণ। এটি ছিল সাপ্তাহিক পত্র। এর সম্পাদক ছিলেন জেসি মার্শম্যান। এ পত্রিকায় চাকুরি করতেন পণ্ডিত জয় গোপাল তর্কালঙ্কার, পণ্ডিত তারিণীচরণ শিরোমণি। বাঙালিদের প্রচেষ্টায় যে পত্রিকাটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল তার নাম বাংলা গেজেটি। এটি ছিল সাপ্তাহিক পত্রিকা। প্রথম প্রকাশিত হয়েছিল 1818 সালের মে মাসের 14 তারিখে। পত্রিকাটি বেশি দিন বাঁচেনি,
সব পত্রিকার মধ্যে সমাচার দর্পণের অবদান উল্লেখযোগ্য। এই পত্রিকাটিতে সাহিত্য, ভাষা, রাজনীতি, ইতিহাস নানাবিধ বিষয় ঠাঁই পেত। এই পত্রিকাটিতে প্রকাশিত হয়েছিল 19 শতকের প্রথম দিকের বিখ্যাত নকশা বাবু উপাখ্যান। 1821 খ্রিস্টাব্দে রামমোহন রায় শিবপ্রসাদ রায় ছদ্মনামে প্রকাশ করেন ব্রাহ্মণ সেবদী নামে একটি মাসিক পত্রিকা। রামমোহন ভালো গদ্য লেখক ছিলেন। এই পত্রিকাটিতে তাই মোটামুটি ভালো গদ্য স্থান পেত। 1821 সালে প্রতিষ্ঠিত হয় আরও একটি পত্রিকা, নাম সংবাদ কৌমুদী। পত্রিকাটির সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পত্রিকাটি বের হতো প্রতি মঙ্গলবারে। ভবানীচরণ ছিলেন একজন ভালো লেখক। তিনি লিখেছিলেন একটি নামকরা বই কলিকাতা কমলালয়। পরে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বের করেছিলেন আর একটি পত্রিকা সমাচার চন্দ্রিকা নামে। এই পত্রিকার প্রধান কাজ ছিল সতীদাহ প্রথা নিবারণের বিরুদ্ধে লেখা। ভবানীচরণ রক্ষণশীল ছিলেন। তিনি বিরোধিতা করেছিলেন সেকালে অনেক প্রগতিশীল আন্দোলনের। তবে তিনি রচনা করেছিলেন কয়েকটি বই। সেগুলো হচ্ছে কলিকাতা কমলালয়, নববাবু বিলাস, নববিবি বিলাস। কিন্তু সব পত্রপত্রিকাকে ছাপিয়ে উঠেছিল একটি পত্রিকা, সেটির নাম সংবাদ প্রভাকর। এটির সম্পাদক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। পত্রিকাটি সাপ্তাহিক রূপে প্রথম আত্মপ্রকাশ করে 1831 সালের 28 জানুয়ারিতে। 1839 সালে এটি পরিণত হয় দৈনিক পত্রিকায়। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন নামকরা কবি। তার গদ্য বেশ ভালো। তিনি 19 শতকে অন্তত দুজন মহৎ লেখককে অনুপ্রাণিত করেছিলেন। একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপরজন নাট্যকার দীনবন্ধু মিত্র। এই পত্রিকায় ঈশ্বরচন্দ্র বাংলার সাহিত্য সংস্কৃতিকে বিকশিত করতে চেয়েছিলেন। তাই এতে নিয়মিত প্রকাশিত হতো গদ্য, পদ্য এবং বিভিন্ন শ্রেণীর রচনা। ঈশ্বরচন্দ্র প্রভাকর এর পাতাতেই প্রকাশ করেন প্রাচীন কবিদের জীবনী, প্রকাশ করেন কবি ভারতচন্দ্রের জীবনী ও সাহিত্যের পরিচয়। এভাবে জীবনের সকল দিক উন্মোচিত হওয়ার সাথে বিকশিত হয়েছিল বাংলা গদ্য। 1881 সালে বের হয় জ্ঞানান্বেষণ নামে একটি পত্রিকা। এ সকল পত্রপত্রিকা আশ্রয় করে বাংলা গদ্য অনেকখানি সবলতা লাভ করে। সবলতা আসে সব দিকে। ভাষা ব্যবহার উপযোগী হয়ে ওঠে জীবনের সর্বক্ষেত্রে। গদ্যের প্রয়োজন তো সর্বত্র, তাই তার রূপও হওয়া দরকার বিচিত্র। গদ্য যখন ব্যবহৃত হয় প্রবন্ধে তখন তার রূপ এক, যখন গদ্য ব্যবহৃত হয় উপন্যাসে তখন তার রূপ আরেক। যখন গদ্য হালকা রচনায় ব্যবহৃত হয় তখন তা থাকে একরকম, যখন তা ব্যবহৃত হয় গুরু রচনায় তখন তা হয় অন্যরকম। সাময়িক পত্রের পৃষ্ঠায় গদ্যে আসে এ বৈচিত্র্য। তবে বাংলা গদ্যকে সাবলীল করে তোলেন মহৎ গদ্য শিল্পীরা। গদ্যের জনক ও প্রধান পুরুষেরা। বিভিন্ন লেখকের হাতের স্পর্শে বাংলা গদ্য ধীরে ধীরে ধারণ করেছিল নিজের প্রকৃত রূপ। কেউ রচনা করেছিলেন পাঠ্য বই লেখার উপযোগী গদ্য, কেউ গদ্যকে করে তুলেছিলেন যুক্তিতর্কের উপযোগী। কারো হাতে গদ্য হয়ে উঠেছিল গল্পের উপযোগী, কারো হাতে হয়ে উঠেছিল সমালোচনা সাহিত্যের উপযোগী। কিন্তু 19 শতকের প্রথম 2-3 দশক ধরে চলে গদ্যের বিকাশ ও সুস্থিতির কাজ। এমন কোনো বড় গদ্যশিল্পী তখন দেখা দেননি যার গদ্যকে বলা যেতে পারে নিটোল গদ্য। 19 শতকের দ্বিতীয় দশকে আবির্ভূত হন রামমোহন রায়। তিনি ছিলেন কৃতিপুরুষ, নতুন কালের মহাপুরুষ। বাংলা গদ্যে তার দানও উল্লেখযোগ্য। রামমোহন সবার আগে গদ্যকে পাঠ্য বইয়ের বৃত্ত থেকে বিস্তৃততর এলাকায় নিয়ে যান। রামমোহন ছিলেন সংস্কারক, তাই তাকে তর্ক বিতর্কে নামতে হয়েছে তার প্রতিপক্ষের সাথে। তিনি বিরোধী পক্ষকে আঘাত করেছেন নানা রচনায়, আর এই আঘাতে দল মেলেছে গদ্য। রামমোহন রচনা করেছিলেন বেশ কয়েকটি বাংলা বই। সেগুলো হচ্ছে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, পথ্য প্রদান, গৌড়ীয় ব্যাকরণ। এছাড়া তিনি সম্পাদন
করেছিলেন দুটি পত্রিকা, ব্রাহ্মণ সেবদি ও সংবাদ কৈমুদুই। এই সকল রচনা ভিত্তি করে গড়ে ওঠে ব্যক্তিত্বমণ্ডিত গদ্য। রামমোহন গদ্য পাঠের সময় এক প্রবল ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের লেখা পাঠ করছি, এ কথা সব সময় মনে হয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত তার গদ্য সম্বন্ধে লিখেছিলেন যে তিনি জলের মতো সহজ গদ্য লেখেন, তবে তার গদ্য বিশেষ সরস নয়। আসলে রামমোহনের গদ্য ঠিক জলের মতো ছিল না, এ গদ্য অনেকটা জটিল, বাক্যগুলো বড় বড়, এলানো ছড়ানো। অনেক সময় তার ভাষা কর্কশ, দাড়ি কমা সেমিকোলনেও অভাব আছে। তবু রামমোহন রায় বাংলা গদ্যের এক প্রধান ব্যক্তি, যার হাতের ছোঁয়ায় বাংলা গদ্য রূপময় হয়ে ওঠে, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। বিদ্যাসাগর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিদের একজন। তিনি বিদ্যাসাগর, দয়ার সাগর, এ কথা সবাই জানি। এসব কথা যদি স্মৃতিহীন বাঙালি কখনো ভুলেও যায়, তবু তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন তার অনুপম গদ্য রচনার জন্য। তার গদ্য রচনাকে কেউ ভুলতে পারবে না। আজ আমরা যে গদ্য রচনা করি তার ভিত্তি স্থাপন করেছিলেন বিদ্যাসাগর। তার সে ভিত্তির উপর কত রং বেরঙের প্রাসাদ উঠেছে এবং আরো কত উঠবে, তবু তিনি থাকবেন সবার মূলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 1820 অব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পিতার নাম ঠাকুর দাস, মাতার নাম ভগবতী দেবী। বাল্যকালে তিনি দুষ্ট চঞ্চল ছিলেন বড় একরোখা। পরবর্তী জীবনে তিনি হন নির্ভীক এবং ভীষণভাবে একরোখা। তার সম্বন্ধে গল্প আছে, বাল্যকালে তাকে যা বলা হতো তিনি করতেন তার উল্টোটি। যদি মা বলতেন পড়ো, তাহলে তিনি পড়া বন্ধ করতেন। তাই তার মা শীতকালে বালক ঈশ্বরচন্দ্রকে বলতেন কিছুতেই স্নান করো না, আর অমনি বালক ঈশ্বর লাফিয়ে পড়তেন জলে। এ বালক পরে গিয়ে উঠেছিলেন বাংলার মহত্তর ব্যক্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের অস্থির রূপটিকে স্থির করে দিয়ে গেছেন। তিনি রচনা করেছেন নানা রকমের বই, লিখেছেন পাঠ্য বই, করেছেন অনুবাদ, রচনা করেছেন নিজের জীবনী, শুনিয়েছেন প্রাচীন কাহিনী, লিখেছেন শোকগাথা, বিদ্রূপ ভরা রচনা। তার সব রচনাই নানা দিক দিয়ে অমূল্য। বিদ্যাসাগরই সবার আগে আবিষ্কার করেন বাংলা গদ্যের ছন্দ। কবিতার যেমন ছন্দ থাকে তেমনি থাকে গদ্যেরও ছন্দ। এ কথাটি আমাদের প্রথম দিকে গদ্যশিল্পীরা বুঝতে পারেননি, তাই তাদের গদ্য প্রাণহীন। গদ্য রচনার গোপনে লুকিয়ে থাকে ছন্দ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি বুঝিয়েছিলেন। তিনি সবার আগে নিয়মিতভাবে ঠিক জায়গাটিতে ব্যবহার করেন দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি চিহ্নগুলো। তার আগের বাংলা গদ্যে জ্যোতিচিহ্ন ছিল না, থাকলেও তা যথাস্থানে নিয়মিতভাবে ছিল না। বিদ্যাসাগর এগুলোকে গদ্যের ছন্দ রক্ষার জন্য নিয়মিতভাবে ব্যবহার করেন। তাই তার গদ্য রচনা পাঠ করার সময় ঘন ঘনভাবে কমার ব্যবহার দেখতে পাই। তিনি কমা ব্যবহার করেছেন খুব বেশি, কেননা তিনি অনভ্যস্ত পাঠকদের চোখের সামনে গদ্যের ছন্দ তুলে ধরতে চেয়েছিলেন। বিদ্যাসাগরের গদ্য সম্বন্ধে খুব ভালো কথা বলেছেন রবীন্দ্রনাথ। তিনি বলেছেন বিদ্যাসাগর সবার আগে বাংলা গদ্যকে মুক্তি দেন সংস্কৃত দীর্ঘ সমাসের কবল থেকে এবং আবিষ্কার করেন বাংলা শব্দের সঙ্গীত। তিনি বাংলা গদ্যকে গ্রাম্য পণ্ডিত ও গ্রাম্য বর্বরতা থেকে মুক্ত করে সভ্য ভদ্রসভার উপযোগী করে তোলেন। বিদ্যাসাগর গদ্যের ছন্দ আবিষ্কার করেছিলেন বলে তার লেখাপড়ার সময় মধুর সঙ্গীত ধ্বনিত হয়। তার ব্যবহৃত শব্দগুলো ধ্বনিময়, গুঞ্জনময়। এজন্য পরবর্তীকালে অনেক লেখক অনুসরণ করেছিলেন বিদ্যাসাগরের গদ্য রীতি। সে গদ্য সুর ছড়ায়, ছবি আঁকে, কল্পনার জগতে নিয়ে যায়। আবার তিনি যখন হালকা বিষয়ে কিছু রচনা করেছেন তখন তা সরসতায় হয়ে উঠেছে মধুর। বিদ্যাসাগরের সঙ্গীতময় রচনার কিছু অংশ শোনাচ্ছি। এই সেই জনস্থান মধ্যবর্তী প্রসরণগিরি, এই গিরির শিখর দেশ, আকাশপথে সতত সঞ্চয়মান জলধর মণ্ডলীর যোগে, নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অদিত্যকা প্রদেশ, ঘন সন্নিবিষ্ট বিবিধ
বনপাদপ সমূহে আচ্ছন্ন থাকাতে সতত স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন লীলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া প্রবল বেগে গমন করিতেছে। এই অংশটুকু নেওয়া হয়েছে বিদ্যাসাগরের সীতার বনবাস থেকে। উচ্চারণ করে পড়লে সঙ্গীতের মতো শোনাবে। বিদ্যাসাগরের অধিকাংশ বইই অনুবাদ, কিছু মৌলিক বইও তিনি লিখেছেন। তার প্রথম বই বেতাল পঞ্চবিংশতি বের হয়েছিল 1847 খ্রিস্টাব্দে। এটি হিন্দি থেকে অনুবাদ। তার দ্বিতীয় বইয়ের নাম বাংলার ইতিহাস। এটি তিনি রচনা করেছিলেন মার্শম্যানের বই অবলম্বনে। বিদ্যাসাগরের তৃতীয় বইটিও একটি ইংরেজি বই অবলম্বনে লেখা। বইটি হচ্ছে জীবন চরিত। এগুলো ছিল পাঠ্য বই। তিনি আরও কয়েকটি অনুপম পাঠ্য বই লিখেছেন। তার মধ্যে রয়েছে বর্ণপরিচয়, কথামালা। বর্ণপরিচয় বইটিতে আছে একটি ছন্দময় চরণ, জল পড়ে পাতা নড়ে। রবীন্দ্রনাথ তার বাল্যকালে এই চরণটি পাঠ করে অভিভূত হয়েছিলেন। বালক কবির মনে হয়েছিল তখন যেন তার সকল চেতনায় জল পড়তে এবং পাতা নড়তে লাগলো। এরকম আরও দুটো বই, বোধোদয়, আখ্যান মঞ্জুরি। আখ্যান মঞ্জুরিতে গল্প বলা হয়েছে সরসভাবে। এর সরসতার তলে লুকিয়ে আছে নীতিকথা। বিদ্যাসাগর অনুবাদ করেছিলেন বিশ্ব সাহিত্যের কয়েকটি অনন্য বই। এসব বই মূল থেকে অনুবাদ করা সহজ কথা নয়। বিদ্যাসাগর অনুবাদ করেছিলেন কালিদাসের বিখ্যাত বই শকুন্তলা। বাল্মীকি ও ভবভূতির কাহিনী চয়ন করে লিখেছিলেন সীতার বনবাস। তিনি শেক্সপিয়ারের কমেডি অফ এরর বাংলার রূপান্তরিত করেছিলেন ভ্রান্তিবিলাস নামে। এই বইগুলোকে শুধু অনুবাদ বললে ঠিক বলা হয় না। তিনি নিজের কালের মতো করে রচনা করেছিলেন এসব কাহিনী। এগুলো বই থেকে জন্ম নেওয়া নতুন বই। বিদ্যাসাগরের মৌলিক রচনা হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদি বিষয় প্রস্তাব, বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদি বিষয়ক বিচার, অতি অল্প হইল আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, প্রভাবতী সম্ভাষণ, স্বরচিত জীবনচরিত। মৌলিক রচনায় বিদ্যাসাগরকে পাওয়া যায় জীবন্তভাবে। তার নিঃশ্বাসের প্রবাহ যেন বোধ করা যায় এগুলোতে। প্রথম 5টি বই তিনি রচনা করেন তার প্রতিপক্ষের লোকদের আক্রমণ করে। বিদ্যাসাগর জড়িত ছিলেন নানা সংস্কার আন্দোলনে। তিনি বিধবাদের বিবাহ আইনসঙ্গত করার চেষ্টা করেছিলেন এবং রহিত করতে চেয়েছিলেন বহু বিবাহ। তাই তার জুটেছিল অনেক বিরোধী। এদের সাথে তাকে নামতে হয়েছিল নানা তর্কে। বিদ্যাসাগরের এই 5টি বই তার তর্কযুদ্ধ। তাই যুক্তিগুলো শানিত, বিদ্রুপ ভরা। বিদ্যাসাগরের বিদ্রুপ ছিল রুচিশীল, তাতে বুদ্ধির ধার ছিল তীক্ষ্ণ। তিনি এগুলো রচনা করেছিলেন ছদ্মনামে। তিনি অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল রচনা করেছিলেন কর্ষচিত্র উপযুক্ত ভাইপোষ্য নামে। প্রভাবতী সম্ভাষণ এবং স্বরচিত জীবনচরিত তার মৌলিক রচনা। এখানে জীবনের শান্ত গম্ভীর দিকটি প্রকাশিত হয়েছে। প্রভাবতী সম্ভাষণ একটি শোকগাথা, ছোট রচনা। এই রচনায় বিদ্যাসাগরের হৃদয়টি অনাবৃত হয়ে দেখা দিয়েছে। বিদ্যাসাগর সারা জীবন মানুষকে ভালোবেসেছেন, কিন্তু শেষ জীবনে তিনি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তিনি জীবনের প্রথম থেকে ছিলেন নাস্তিক, কিন্তু বিশ্বাস করতেন মানুষকে। শেষ জীবনে সেই মানুষের উপরও তার বিশ্বাস ছিল না। বাংলায় মানুষের উপর বিশ্বাস রাখা ভীষণ কঠিন। তিনি সঙ্গীহীন হয়ে পড়েছিলেন। তখন তার প্রিয় হয়ে উঠেছিল রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবতী নামে 2.5 বছরের একটি শিশুকন্যা। বিদ্যাসাগর এই শিশুকেই করেছিলেন নিজের বন্ধু, কিন্তু প্রভাবতীর মৃত্যু হয় শিশুকালেই। বিদ্যাসাগর শোকে ভেঙে পড়েন। প্রভাবতীকে স্মরণ করে তিনি রচনা করেন বাংলা ভাষার এক অসাধারণ অশ্রুকাতর রচনা প্রভাবতী সম্ভাষণ। সে করুণ রচনা থেকে বিদ্যাসাগরের বেদনার একটুখানি তুলে আনি। বৎসে তোমায় আর অধিক বিরক্ত করিব না, একমাত্র বাসনা ব্যক্ত করিয়া বিরত হই, যদি তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও। দোহাই ধর্মের এটি করিও, যাহারা তোমার স্নেহপাশে আবদ্ধ হইবেন, যেন তাহাদিগকে আমাদের মতো অবিরত দুঃসহ শোক দহনে দগ্ধ হইয়া
যাবজ্জীবন যাতনা ভোগ করিতে না হয়। স্বরচিত জীবনচরিত তার আত্মজীবনী। এটি তিনি শেষ করে যাননি, এটিও অমূল্য গ্রন্থ। বিদ্যাসাগরের সমকালে এবং একটু পরে যারা উৎকৃষ্ট গদ্য লিখেছিলেন তাদের মধ্যে রয়েছেন পেরিচাঁদ মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। এর আগে পরে আসেন আধুনিককালে রবীন্দ্রনাথ ও প্রমোদ চৌধুরী। অক্ষয় কুমার দত্ত লিখেছিলেন বেশ কয়েকটি বই। বিজ্ঞানের প্রতি তার ছিল গভীর অনুরাগ, ত্যাগ করেছিলেন আস্তিকতা। তিনি ধর্মের নিষ্ফলতা দেখিয়ে লিখেছিলেন একটি বিখ্যাত সমীকরণ। অক্ষয় কুমারের সমীকরণটি হচ্ছে শ্রম যোগ প্রার্থনা সমান শস্য। শ্রম সমান শস্য, সুতরাং প্রার্থনা শূন্য। শ্রম ছাড়া ধর্মকর্মের ফল শূন্য। সারাদিন ধর্মকর্মেও একটি ধান জন্মানো অসম্ভব। তার গদ্য ভালো। তার খুব নামকরা বই বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার। বইটি একটি অনুবাদ বই। এর প্রথমাংশে বের হয় 1852 খ্রিস্টাব্দে, দ্বিতীয়াংশ বের হয় 1853 খ্রিস্টাব্দে। অক্ষয় কুমার ছিলেন সে সময় বিখ্যাত তদ্ববোধিনী পত্রিকার সম্পাদক। তার রচিত পাঠ্যপুস্তকের মাঝে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল চারুপাঠ। বইটি 3 খণ্ডে বিভক্ত, বের হয়েছিল 1852, 1854 এবং 1859 সালে। এটি ছিল সেকালের একটি অবশ্য পাঠ্য বই। অক্ষয় কুমারের অন্য দুটি বই ধর্মনীতি, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়। অক্ষয় কুমার বাংলা গদ্যকে জ্ঞান চর্চার উপযোগী করে তুলেছিলেন। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন উৎকৃষ্ট কাব্যময় গদ্য লেখক। তিনি ছিলেন ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠাতা, তদ্ববোধিনী সভা ও তদ্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা। তার বইগুলোর মধ্যে রয়েছে আত্মতত্ত্ববিদ্যা, ব্রাহ্ম সমাজের বক্তৃতা, স্বরচিত জীবনচরিত। তার জীবনচরিত মহৎ বই। রাজেন্দ্রলাল মিত্র ছিলেন বিখ্যাত পত্রিকা বিবিধার্থ এর সম্পাদক। তিনি এই পত্রিকার জ্ঞান বিজ্ঞান চর্চা ও সাহিত্য সমালোচনার এক গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছিলেন। তার বইগুলোর মধ্যে আছে প্রাকৃত ভূগোল, শিল্পিক দর্শন, পত্র কৌমুদী। এই সময়ের দুজন বিখ্যাত গদ্য লেখক রাজ নারায়ণ বসু ও ভূদেব মুখোপাধ্যায়। রাজ নারায়ণ বসুর বিখ্যাত গ্রন্থ সেকাল আর একাল, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা। ভূদেব মুখোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ। বাংলা গদ্যের ভুবনে এক তুমুল বিদ্রোহ ঘোষণা করেছিলেন পেরিচাঁদ মিত্র। তার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। তিনি হইচই বাঁধিয়েছিলেন বেশ। এতদিন আমরা যে গদ্য দেখছি তা হচ্ছে সাধু গদ্য, তাতে সংস্কৃত শব্দের প্রাধান্য লক্ষ্য করার মতো। পেরিচাঁদ 1854 সালে তার এক বন্ধুর সাথে প্রতিষ্ঠা করেন একটি পত্রিকা, যার নাম মাসিক পত্রিকা। তিনি ঘোষণা করেন সাধু গদ্য চলবে না, চলবে না সংস্কৃত শব্দ, বাংলা ভাষাকে করতে হবে সত্যিকারের বাংলা ভাষা। তিনি সাহিত্য রচনা করতে শুরু করেন কথ্য রীতিতে, সাধু রীতিতে নয়। সে ভাষায় আমরা কথা বলি। পেরিচাঁদ যে ভাষা ব্যবহার করতে চান সাহিত্যে, এ ভাষা হবে মুখের ভাষার অনুরূপ। দৃষ্টান্ত স্থাপন করেন তিনি নিজেই। লিখেন একটি উপন্যাস, প্রকাশ করতে থাকেন সাহিত্য পত্রিকায়। তার এই বইটির নাম আলালের ঘরের দুলাল। 1858। পেরিচাঁদ মিত্র বাংলা গদ্যের রূপ বদলাতে চেয়েছিলেন, সৃষ্টি করতে চেয়েছিলেন নতুন গদ্য। আজকাল আমরা যে চলতি গদ্য লিখি তাই চেয়েছিলেন পেরিচাঁদ। তাই তার লেখায় আলালের ঘরের দুলালে তিনি ব্যবহার করেন চলতি ক্রিয়াপদ, ব্যবহার করেন বেশি পরিমাণে খাঁটি বাংলা শব্দ। তিনি ভাষাকে চলিত ভাষা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি পুরোপুরি সফল হননি। তার গদ্য না চলিত না সাধু, সাধু চলিত আঞ্চলিক সব রকমের ভাষা মিশিয়ে এক নতুন গদ্য তৈরি করেন তিনি।
এই ভাষারীতি তিনি কাজে লাগিয়েছেন মাত্র আলালের ঘরের দুলালে। তিনি রচনা করেছিলেন আরও অনেক বই, সেগুলো সবই বিদ্যাসাগরের মতো সাধু গদ্যে রচিত। তার আলালের ঘরের দুলাল বই আকারে প্রথম বের হয় 1858 অব্দে। তাই তার অন্যান্য বই হচ্ছে মদ খাওয়ার বড় দায়, জাত থাকার কি উপায়, রামারঞ্জিকা, যৎ কিঞ্চিত, ডেভিড হেয়ারের জীবনচরিত, বামাতোসিনী। পেরিচাঁদের বিদ্রোহের পথ ধরে বাংলা গদ্যের জগতে আসেন আরেক বিদ্রোহী কালীপ্রসন্ন সিংহ। তিনি চলতি গদ্যের লেখেন একটি অনন্য বই, যার নাম হুতুম প্যাঁচার নকশা। তার এই বইটি আলোড়ন জাগিয়েছিল নানা কারণে। এর একটি বড় কারণ হলো এর চলিত গদ্য। তারা দুজন বাংলা ভাষায় চলিত গদ্যের অগ্রপথিক। এরপর আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি প্রথম যথার্থ ঔপন্যাসিক আমাদের সাহিত্যের এবং শ্রেষ্ঠ ঔপন্যাসিকের একজন। তিনি বাংলা গদ্যকে বিভিন্নভাবে বিকশিত করেছিলেন। 1801 থেকে 1860 পর্যন্ত সকল গদ্য লেখকদের সাধনা যেন চরম সফলতা হয়ে দেখা দেয় তার মধ্যে। তার সম্বন্ধে বেশি বলবো না, একটি পুরো বই তো লেখা দরকার তাকে নিয়ে। বঙ্কিম বাঙালির সৃষ্টিশীলতা ও মনীষার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ। গদ্য বিকশিত হয়, অভাবিত সৃষ্টিশীল হয় বঙ্কিমচন্দ্রের উপন্যাস ও প্রবন্ধে। রবীন্দ্রনাথ ঠাকুর সে গদ্যকে উচ্ছ্বসিত করে তোলেন গল্পে, উপন্যাসে, প্রবন্ধে, চিঠিপত্রে। রবীন্দ্র প্রসঙ্গেও বেশি বলার দরকার নেই, তবে একটু বলা দরকার আরেকজন সম্বন্ধে। তার নাম প্রমোদ চৌধুরী। আমরা আজ যে সকল কাজে চলিত গদ্য ব্যবহার করি তা প্রথম প্রমোদ চৌধুরীরই জন্য। তিনি সাহিত্যে এসেছিলেন চলিত গদ্যরীতিকে প্রতিষ্ঠা করার জন্য, তাতে তিনি সার্থক হয়েছিলেন। রবীন্দ্রনাথও অনেকদিন চলিত গদ্য লেখেননি, শেষ জীবনে লেখা শুরু করেন। এর মূলে আছেন প্রমোদ চৌধুরী। কবিতা অন্তর হতে আহরি বচন। 19 শতকের প্রথমার্ধ ভরে চলে গদ্যের রাজত্ব। সব দিকে কেবল গদ্যের পতাকা উঠতে থাকে। সে সময় গদ্যই সম্রাট। যেদিকে তাকায় গদ্য আর গদ্য। গদ্যের মহাসমুদ্রে অবিরাম ঢেউ উঠছে আর ভেঙে পড়ছে। এ সময়ে চলছিল কবিতার আকাল। কোনো ফসলি ফুল ছিল না কবিতার। বাংলাদেশে এমনটি আর দেখা যায়নি। যদি কবিতায় না থাকে তবে থাকলো কি বাংলা সাহিত্য? বাংলা সাহিত্যের দেবী চিরকাল কাব্যজীবী। কবিতার স্বাদ ছাড়া সে বাঁচতেই পারে না। কিন্তু 19 শতকের প্রথমার্ধে সে দেবী হয়ে ওঠে গদ্যমুখর। যা বলে সব বলে গদ্যে। তার কণ্ঠে সুর নেই, গান নেই, ছন্দ নেই। ওই সময়টা কর্মীদের কাল। দশকে দশকে জন্ম নিচ্ছিলেন কর্মীরা, আর গদ্য ছিল তাদের কর্মের হাতিয়ার। তখনও বাংলার স্বপ্নিকেরা জন্ম নেননি। ওরা স্বপ্নের সময় ছিল না। ওই স্বপ্নহীন সময়ের একমাত্র কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার চোখেও স্বপ্ন ছিল না, ছিল বাস্তব জগৎ আর বাস্তবের সংবাদ। তিনি ছিলেন সংবাদ প্রভাকর এর বিখ্যাত সম্পাদক। তিনি ছিলেন পুরনো রীতির কবি, যাকে বলে আধুনিকতা, তা তার কবিতায় ফোটেনি। কেবল আধুনিক বাতাস এসে লেগেছিল তার কবিতার শরীরে ও মনে। কবি ঈশ্বর গুপ্ত, তিনি 19 শতকের প্রথমার্ধে একমাত্র কবি আমাদের। তার কবিতা ছিল হালকা, ব্যঙ্গবিদ্রুপে ভরা। তার কবিতায় কল্পনার স্থানও ছিল না। ঈশ্বরগুপ্ত ছিল আধুনিক কালের মানুষ, কিন্তু তিনি আধুনিকতাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেননি। এ কবির দৃষ্টিও ছিল একটু বাঁকা। তিনি সবকিছু দেখতেন বাঁকা চোখে, আর ব্যঙ্গবিদ্রুপে ভরে তুলতেন কবিতা। ঈশ্বরগুপ্তের কবিতার বিষয়ও ছিল চমৎকার। তপসে মাছ থেকে শুরু করে ইংরেজদের ককটেল পার্টি সবকিছু ছিল তার কবিতার বিষয়। বঙ্কিমচন্দ্র তাকে বলেছেন খাঁটি বাঙালি। আধুনিক কালে অবশ্য খাঁটি বাঙালি হওয়া খুব প্রশংসার ব্যাপার নয়। তার কবিতায় আগের কালের কবিওয়ালাদের প্রভাব বেশ গভীর। ঈশ্বরগুপ্তের কবিতার একটি বৈশিষ্ট্য চোখে পড়ার মতো, তা হলো কবির হাস্যরসিকতা। তিনি সবকিছু থেকে হাস্যরস আহরণ করেন। দুঃখের মধ্যেও তার হাসি থামে না। তার একটি বড় দুঃখের কবিতা থেকে কিছু অংশ তুলে দিচ্ছি।
কবিতাটির নাম পৌষ পার্বণ। কবি বড় দুঃখের কথা বলেছেন। এবার বছরকার দিন কপালে ভাই জুটল নাকো পুলি পিঠে, যে মাগ্গির বাজার হাজার হাজার মরতেছে লোক কপাল পিটে। কবি কিন্তু খুব চমৎকার বর্ণনা দিয়েছেন তার একটি কবিতায় এক ইংরেজ রমণীর। তিনি লিখেছেন, বিড়ালাক্ষী বিধুমুখী মুখে গন্ধ ছোটে, আহাতাই রোজ রোজ কত রোজ ফোটে। 19 শতকের প্রথমার্ধের শেষ দিকে দেখা দেন আরেকজন কবি। তিনি ঈশ্বর গুপ্তের চেয়ে অনেকটা আধুনিক, কিছুটা নয় অনেকটা। তবে তিনি খাঁটি কবি ছিলেন না। তার নাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তার পদ্মিনী উপাখ্যান নামক একটি আখ্যায়িকা কাব্য বের হয় 1858 খ্রিস্টাব্দে। কাব্যটিতে আছে অনেক ঘটনা, অনেক উপমা। তিনি কাব্যের কাহিনী আহরণ করেছিলেন টরের রাজস্থান কাহিনী নামক একটি বই থেকে। এই কাব্যটিতে আছে সেই বিখ্যাত চরণগুলো, স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলরে পড়িবে পায় হে, কে পড়িবে পায়। তবে পদ্মিনী উপাখ্যান আধুনিক কবিতাকে বেশি দূর এগিয়ে নিয়ে পারেননি। এ কবির আরো কয়েকটি কাব্য হচ্ছে কর্মদেবী, সুরসুন্দরী, কাঞ্জি, কাবেরী। বাংলা কবিতায় আধুনিকতা আনেন কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 থেকে 1873। শুধু কবিতায় নয়, তিনি আধুনিকতা আনেন নাটকে, প্রহসনে। তার মতো প্রতিভাবান কবি বাংলা সাহিত্যে আছেন মাত্র আর একজন, তিনি রবীন্দ্রনাথ। মধুসূদন মহাকাব্য রচনা করে বাংলা কবিতার রূপ বদলে দিয়েছেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত বা রঙ্গলালের পর তার আগমন অনেকটা আকস্মিক। তিনি সাহিত্য সাধনা করেছেন মাত্র কয়েক বছর। ধূমকেতুর মতো তিনি চোখ ধাঁধিয়ে এসেছেন, কতগুলো সোনার ফসল ফলিয়েছেন এবং হঠাৎ বিদায় নিয়েছেন। বাল্যকালে তিনি বাংলা সাহিত্যের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেননি। কবি মধুসূদন জীবন একটি বিয়োগান্তক নাটকের চেয়েও বেশি শিহরণময়, বেশি করুণ। ছোটবেলা থেকেই তার স্বাদ ছিল বড় কবি হওয়ার, তবে বাংলা ভাষার নয়, ইংরেজি ভাষার। ইংরেজি তিনি শিখেছিলেন ইংরেজদের মতো, কবিতাও লিখেছেন ইংরেজিতে। ধর্ম বদলে হয়েছিলেন খ্রিস্টান, নাম দিয়ে নিয়েছিলেন মাইকেল। বিয়ে করেছিলেন দুবারই বিদেশিনী। আবাল্য তিনি ছিলেন উচ্ছৃঙ্খল, হিসেব করা কাকে বলে তা তিনি জানতেন না। জীবনে তিনি অর্জন করেছেন অনেক টাকা, কিন্তু তার জীবন সমাপ্ত হয়েছে দারিদ্র্যে। সব মিলে মধুসূদন তুলনাহীন। বিলেত যাওয়ার জন্য তিনি ছিলেন পাগল। একটি ইংরেজি কবিতায় তার আবেগ তীব্রভাবে তিনি প্রকাশ করেছেন, বলেছেন, আই শাই ফর এলবিয়ন্স ডিস্টেন্স শোর, অর্থাৎ শ্বেতদ্বীপ তরে পড়ে মোর আকুল নিঃশ্বাস। তিনি ইংরেজি ভাষায় লিখেছেন দুটি দীর্ঘ কাব্য, একটির নাম ক্যাপটিভ লেডি, অপরটির নাম ভিশনস অফ দ্য পাস্ট। কিন্তু মধুসূদন বুঝেছিলেন তিনি যে অমরতা কামনা করেন তা লাভ করা যাবে না ইংরেজিতে লিখে। তাই তিনি হঠাৎ আসেন বাংলা কবিতার ভুবনে। তিনি আসেন, দেখেন, জয় করেন। তিনি চতুর্দশপদী বা সনেটে মধুসূদন বাংলা কবিতার রাজ্যে আসার কথা বলেছেন। তার কিছু অংশ, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। কবি মধুসূদন বাংলা কবিতার ভুবনে আসেন 1859 অব্দে তিলোত্তমা সম্ভব কাব্য নামে একটি 4 স্বর্গের আখ্যায়িকা কাব্য নিয়ে। কাব্যটি বাংলা কবিতার রাজ্যে নতুন, ভাব, ভাষা, প্রকাশরীতি সব দিকেই। তবুও এটি মধুসূদনের প্রতিভার পরিচায়ক নয়। তার প্রধান এবং বাংলা কবিতার অন্যতম প্রধান কাব্য মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয় 1861 অব্দে। এ কাব্য প্রকাশের সাথে সাথে স্বীকার করে নিতে হয় যে তিনি বাংলার মহাকবিদের একজন। এটি একটি মহাকাব্য। 9 স্বর্গে রচিত এই কাব্যের নায়ক রাবণ। মধুসূদন নতুন কালের বিদ্রোহী। তিনি চিরকাল দণ্ডিত রাবণকে তাই করে তোলে তার নায়ক। রাম সেখানে সামান্য। রাবণের মধ্য দিয়ে মধুসূদন তোলেন তার সমকালের বেদনা, দুঃখ আর ট্র্যাজেডি।
মধুসূদন তার কাব্যের কাহিনী নিয়েছিলেন রামায়ণ থেকে। সীতাহরণ এবং রাবণের পতন এই কাব্যের বিষয়, কিন্তু তার হাতে এই কাহিনী লাভ করে নতুন তাৎপর্য, হয়ে ওঠে অভিনব মহাকাব্য, বাংলা ভাষায় যার কোনো তুলনা নেই। এ কাব্যে তিনি আর যা মহৎ কাজ করেন তা হচ্ছে ছন্দের বিস্তৃতি। তিনি চিরদিনের বাংলা পয়ারকে নতুন রূপ দেন। আগে পয়ার ছিল বহু ব্যবহার ক্লান্ত ছন্দরীতি। মধুসূদন পয়ারকে প্রচলিত আকৃতি থেকে মুক্তি দিয়ে করে তোলেন প্রবহমান। একে অনেকে বলেন অমিতাক্ষর ছন্দ। পয়ার এমন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পূর্ণবান। আগে কবিরা 14 মাত্রার প্রতিটি চরণের শেষে এসে থেমে পড়তেন। প্রথম চরণের শেষে দিতেন এক দাড়ি, দ্বিতীয় চরণের শেষে 2 দাড়ি। এভাবে স্লথ গতিতে কাব্য এগিয়ে চলত। কবিরা তখন ছিলেন ছন্দের দাস, যা তারা বলতে চাইতেন পারতেন না বলতে, কেননা প্রতি চরণের শেষে তাদের জিরোতে হতো। কবি মধুসূদন ছন্দের এই শৃঙ্খলটাকে ভেঙে ফেলেন। তিনি ছন্দকে করেন কবির বক্তব্যের অনুগামী। উদাহরণ দিলে বোঝা সহজ হবে। সম্মুখ সময়ে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যবে গেলে জমপুরে, অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পূর্ণ রক্ষকুল নিধি রাঘবা রি। পংক্তিগুলো পাওয়া যাবে মেঘনাদ কাব্য এর শুরুতে। এখানে প্রতিচরণে 14 মাত্রা ঠিকই আছে, কিন্তু প্রতিচরণে বক্তব্য না থেমেছে সেখানে, যেখানে শেষ হয়েছে বক্তব্য। এটি ছন্দের ক্ষেত্রে একটি বিশাল ঘটনা। মধুসূদন মুক্তি দেন বাংলা ছন্দকে, পয়ারকে করে তোলেন প্রবহমান। একে নির্ভর করে অনেক বিবর্তন ঘটেছে বাংলা ছন্দের। তিলোত্তমা সম্ভব কাব্য এবং মেঘনাদবধ কাব্য ছাড়া মধুসূদন আরও লিখেছেন ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। ব্রজাঙ্গনা রাধার বিরহ নিয়ে রচিত কাব্য। এ কাব্যে আছে কিছু চমৎকার লিরিক বা গীতি কবিতা। তার একটি অংশ, কেন এত ফুল তুলিনি সজনি ভরিয়া ডালা, মেঘাবৃত হলে পরে কি রজনী তারার মালা, আর কি যতনে কুসুম রতনে ব্রজের বালা। মধুসূদনের বীরাঙ্গনা এক অসাধারণ অভিনব কাব্য। বাংলা ভাষায় মধুসূদন সর্বপ্রথম রচনা করে সনেট, তিনি যার নাম দিয়েছিলেন চতুর্দশপদী কবিতা। 1860 সালে তিনি প্রথম সনেট লেখার কথা ভাবেন এবং একটি সনেট রচনাও করেন। এটি পরে পুনর্লিখিত হয়ে নাম পায় বঙ্গ ভাষা। মধুসূদন সনেট লিখেছিলেন ফ্রান্সের ভার্সাই নগরে বসে। তখন তিনি ছিলেন পরবাসী, দারিদ্র্যপীড়িত। তাই এই সনেটগুলোতে তার মনের আবেগ, অনুভূতি, বেদনা থরে থরে প্রকাশিত হয়েছে। মধুসূদনকে আমরা জানি অলঙ্কার শোভিত ঘনঘটাময় মহাকাব্যের নৈবর্তিক কবি বলে। তার ছিল একটি অতি সকাতর চিত্ত, যা সাধারণত থাকে রোমান্টিক কবিদের। মধুসূদন বাংলা কবিতাকে মধ্যযুগ থেকে নিয়ে আসেন আধুনিক কালে, সৃষ্টি করেন অমর কবিতা। মধুসূদনের পরে বাংলা কবিতায় দেখা দেয় অনুকৃতি, বৈচিত্র্যহীনতা। মধুসূদন মহাকাব্য রচনা করেছেন, তাই তার পরে অনেকে চেষ্টা করেন মহাকাব্য লিখে মহাকবি হতে। এর ফলে বাংলা কবিতায় দেখা দেয় এক শ্রেণীর দীর্ঘ আখ্যায়িকা কাব্য, যেগুলো দেখতে মহাকাব্যের মতো কিন্তু মহাকাব্য নয়। মহাকাব্য প্রতি বছর রচনা করা যায় না। মহাকাব্য রচিত হতে পারে কয়েকশো বছরে একটি। এছাড়া আধুনিক কাল মহাকাব্যের কালও নয়। মধুসূদন পরবর্তী কবিরা এ কথাটি বুঝতে পারেননি, বা পারলেও তাদের ক্ষমতা ছিল না কবিতার দিক বদল করতে। তাই তারা আপ্রাণ অনুসরণ করেন মধুসূদনকে। দেখতে মহাকাব্যের মতো, কিন্তু আসলে তা নয়। এরকম কাব্য লিখেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, কায়কোবাদ এবং আরও অনেকে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখে বীরবাহু কাব্য, বৃতসংহার। তার কিছু খণ্ড কবিতাও আছে। নবীনচন্দ্র সেন লিখেন পলাশীর যুদ্ধ, কিউপেট্রা, রঙ্গমতী এবং রৈবতক, কুরুক্ষেত্র প্রভাস। তিনি কিছু ক্ষুদ্র কবিতাও রচনা করেছিলেন, সেগুলো সংগৃহীত হয়েছিল অবকাশ রঞ্জিনী নামক কাব্যে।
কায়কোবাদ মহাকবি হওয়ার জন্য লিখেছেন মহাকাব্য, যদিও তার মনটি ছিল গীতিকবি। তিনি ছিলেন আবেগী। গীতিকবিতার চর্চা করলে তিনি আরও কবি হতে পারতেন। তিনি পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচনা করে মহাশ্মশান কাব্য। তার অন্যান্য কাহিনী কাব্য হচ্ছে মহরম শরীফ কাব্য, শিব মন্দির। তার খণ্ডকবিতার বই বিরহ বিলাপ, অশ্রুমালা। এ সময়ে তার যারা কবিতা লিখতেন তাদের মধ্যে আছেন শিবনাথ শাস্ত্রী, অক্ষয় চৌধুরী, ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলা কবিতায় যখন মহাকাব্যের ঘনঘটা চলছিল, তখন এক লাজুক নির্জন কবি নিজের মনের কথা নিজের সুরে ধ্বনিত করেন। কবি নিজের আবেগে বিভোর, তার চারিদিকে কি আছে সেগুলো খেয়াল নেই। তিনি বাস করছেন নিজের অন্তরঙ্গ লোকে। তিনি কারো উদ্দেশ্যে কিছু বলেন না, শুধু গুনগুন করে নিজেকে নিজের কাছে। এ কবির মধ্যে সর্বপ্রথম দেখা দেয় রোমান্টিকতা, যা একদিন বাংলা কবিতাকে অধিকার করে নেন। এ কবির নাম বিহারীলাল চক্রবর্তী। যে কবি নিজের মনের কথা বলেন, সে কবি অদ্ভুতকে, সুন্দরকে, রহস্যকে আহ্বান করেন। যে কবি যা পান না বা পাবেন না তা চেয়ে চেয়ে জীবন কাটান, তিনি রোমান্টিক কবি। বিহারীলাল বাংলা কবিতার প্রথম রোমান্টিক কবি, প্রথম খাঁটি আধুনিক কবি। তার পথ ধরে এসেছিলেন রবীন্দ্রনাথ। বিহারীলালকে রবীন্দ্রনাথ বলেছেন বাংলা কাব্যের ভোরের পাখি। ভোরের পাখি সূর্যোদয়ের আগে একাকী জাগে, মনের আনন্দে গান গায়। সূর্য ওঠার পর সে আর থাকে না। বিহারীলালও তেমনি একাকী নিজের মনের গীতিকা সুরে বেঁধেছিলেন তিনি। তবে ভোর হওয়ার পরেও তিনি আছেন। বিহারীলালের কবিতা পড়লে মনে হয় কবি বাস করছেন দিক দিগন্ত ব্যাপী, আবেগে কাতরতার মধ্যে, স্বপ্নের মধ্যে। ওই তার বিশেষত্ব। তিনি স্বপ্নলোকের অধিবাসী, বাস্তবতা তার অচেনা। তিনি বাংলা কবিতার প্রথম ধাপ না খাওয়া কবি। তিনি একটি নতুন রোমান্টিক ধারার প্রবর্তক হিসেবে চিরস্মরণীয়। বিহারীলালের মধ্যে রোমান্টিক আবেগের প্রাচুর্য রয়েছে, কিন্তু নেই সে আবেগকে রূপ দেওয়ার শক্তি। এই আবেগকে পরে রূপ দিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ, বিহারীলালের শিষ্য। বিহারীলাল এমন কিছু স্তবক ও পংক্তি লিখে গেছেন যেগুলো বাংলা কবিতার শ্রেষ্ঠ নিদর্শন। বিহারীলালের কবিতার বই আছে অনেকগুলো: সঙ্গীত শতক, প্রেম প্রভাবিনী, বঙ্গসুন্দরী, নিঃসর্গ দর্শন, শারদামঙ্গল, সাধের আসন। এর মধ্যে যে দুটি বই বিহারীলালের খ্যাতির কারণ, সে দুটো বঙ্গসুন্দরী এবং শারদামঙ্গল। বঙ্গসুন্দরী কাব্যে বিহারীলাল সর্বপ্রথম রোমান্টিক হাহাকার নিয়ে সবার সামনে উপস্থিত হন। এই হাহাকার তীব্র, কবির আবেগে পাঠকও ভেসে যায়। অকারণ বেদনা হচ্ছে রোমান্টিক কবিতার একটি বড় লক্ষণ। কবি বেশ সুখে আছেন, তবু সুখ পাচ্ছেন না। কেন তিনি অসুখী তা তিনি নিজেও জানেন না। বিহারীলালের কবিতা থেকে তেমন চরণ তুলে আনি: সর্বদাই হুহু হুহু করে মন, বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে ঝালাপালা, উহ কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। কবির এ জ্বালার কোনো কারণ নেই, তাই তো এ জ্বালা অসহ্য। কবি বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যের নাম শারদামঙ্গল। এ কাব্যে তার রোমান্টিক আকুলতা চরণে চরণে প্রকাশ পেয়েছে, যদিও সর্বত্র তা রূপ পায়নি। কবি এ কাব্যে এত রকমের স্বপ্ন দেখেছেন, এত রকমের আবেগ প্রকাশ করেছেন যে কাব্যটি পড়ে বুঝতে কষ্ট হয় কবি কি বলবেন। মনে আবেগে তিনি চরণের পর চরণ রচনা করেছেন, একবারও ভাবেননি পাঠকদের কথা। তবে কাব্যটির আছে ভালো ভালো গীতি কবিতা, পাঠকের জন্য ওইটুকু কম লাভ নয়। বিহারীলালের মধ্যে একজন বড় কবি বাস করতেন, কিন্তু সে কবি আত্মপ্রকাশ করতে পারেননি। আবেগের ঘন মেঘে সে চিরদিন অদৃশ্য রয়েছে। বিহারীলাল বাংলা ভাষার বিশুদ্ধ কবিদের একজন। বিহারীলালের অন্তরঙ্গ কবিতার পথ ধরে এসেছিলেন অনেক কবি। তাদের কয়েকজন: সুরেন্দ্রনাথ মজুমদার, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ সেন, গোবিন্দচন্দ্র দাস, অক্ষয় কুমার বড়াল, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ। সুরেন্দ্রনাথের কাব্যের নাম মহিলা, দ্বিজেন্দ্রনাথের কাব্যের নাম স্বপ্ন প্রয়াণ, গোবিন্দচন্দ্র দাসের কাব্যের নাম প্রেম ও ফুল, শোকেচ্ছ্বাস, মঘের মূলক। তিনি প্রতিবাদী কবি ছিলেন। দেবেন্দ্রনাথ সেনের কাব্যের নাম ফুলবালা, অশোকগুচ্ছ,
গোলাপগুচ্ছ, পারিজাত গুচ্ছ, শেফালি গুচ্ছ। অক্ষয় কুমার বড়ালের কাব্যের নাম এশা। দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যের নাম আর্য গাথা। আষাঢ়ে, হাসির গান, মন্দ আলেখ্য। এখন থাকছে আজকের পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পূর্বে বিভিন্ন পরীক্ষায় এসেছে। মহিলা কাব্যের রচয়িতা কে? সুরেন্দ্রনাথ মজুমদার। স্বপ্ন প্রয়াণ কাব্যের রচয়িতা কে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ভূদেব মুখোপাধ্যায় গ্রন্থের নাম ঐতিহাসিক উপন্যাস। গোবিন্দচন্দ্র দাস রচিত কিছু কাব্য: প্রেম ও ফুল, শোকের ছাস, মঘের মুল্লুক। এশা কাব্যের রচয়িতা কে? অক্ষয় কুমার বড়াল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙালিদের প্রচেষ্টায় সর্বপ্রথম প্রকাশিত পত্রিকা কোনটি? বাংলা গেজেট। শিবপ্রসাদ রায় ছদ্মনামে রাজা রামমোহন রায় বের করেন নিচের কোনটি? ব্রাহ্মণ সেবদি, 1821 সালে। ভবানীচরণের সম্পাদনায় করা পত্রিকাগুলো কি? সংবাদ, কৌমুদী, সমাচার, চন্দ্রিকা। এই পত্রিকায় সতীদাহ প্রথা নিবারণের জন্য লেখা হতো। ভবানীচরণের বইগুলো হলো কলিকাতা, কমলালয়, নববাবু বিলাস, নববিবি বিলাস। তৎকালীন সবচাইতে জনপ্রিয় পত্রিকা সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর পত্রিকাটি সাপ্তাহিক রূপে প্রথম প্রকাশ পায় 1831 সালের 28 জানুয়ারি। সংবাদ প্রভাকর পত্রিকাটি দৈনিক পত্রিকায় রূপ নেয় কত সালে? 1839 সালে সংবাদ প্রভাকর পত্রিকাটি দৈনিক পত্রিকায় রূপ নেয়। প্রথমে এটি ছিল সাপ্তাহিক, পরে 1839 সালে সংবাদ প্রভাকর পত্রিকাটি দৈনিক পত্রিকায় রূপ নেয়। রামমোহন রচিত বাংলা বইগুলো বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, পথ্য প্রদান, গৌড়ীয় ব্যাকরণ। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কত অব্দে? 1820 অব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস ও মাতা ভগবতী দেবী। দাড়ি, কমা, সেমিকলন ইত্যাদি চিহ্নগুলো সবার আগে নিয়মিতভাবে সঠিক ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রথম মৌলিক বই কোনটি? বেতাল পঞ্চবিংশতি, 1847 সাল। জল পড়ে পাতা নড়ে চরণটি কোন বই থেকে নেয়া? বর্ণ পরিচয় বই থেকে নেয়া। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স বাংলায় রূপান্তরিত করেন কি নামে? ভ্রান্তি বিলাস নামে, 1869 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইগুলো বাংলার ইতিহাস, জীবনচরিত, বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, আখ্যান, মঞ্জুরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ বইগুলো হলো শকুন্তলা, সীতার বনবাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক বইসমূহ বিধবা বিবাহ প্রচলিত। চম্পু কাব্য হলো গদ্যে পদ্যে লিখা কাব্য। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দের 8 মে। 3টি বাংলা গদ্যে লেখা বই মুদ্রিত হয়েছিল পর্তুগালের লিপসন থেকে। মুদ্রিত হয় কত সালে? 1743 সালে। বইগুলো বাংলা ভাষায় লেখা হলেও ছাপা হয়েছিল কোন অক্ষরে? রোমান অক্ষরে। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ বইটি লিখেন কে? দোম আন্তোনিও। কৃপাশাস্ত্রের অর্ধভেদ ও বাংলা পর্তুগিজ অভিধান লিখেন কে? মানুয়েল দা আসুম্পুর সাঁয়। উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে যোগ দেন 1801 সালে বাংলা ও সংস্কৃত ভাষার অধ্যাপক রূপে। ফোর্ট উইলিয়াম কলেজের ছাপাখানা থেকে বাংলা অক্ষরে মুদ্রিত বাঙালির যে বইটি সর্বপ্রথম বের হয় সেটির নাম কি? প্রতাপাদিত্য চরিত্র। প্রতাপাদিত্য চরিত্র বইটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1801 সালে, অর্থাৎ যে সালে ফোর্ট উইলিয়াম কলেজ
কলেজে উইলিয়াম কেরি যোগদান করেন, বা যেই বছর হচ্ছে বাংলা বিভাগ খোলা হয় ফোর্ট উইলিয়াম কলেজে। এরপর আসি, প্রতাপাদিত্য চরিত বইটি লিখেছেন কে? রামরাম বসু। রামরাম বসুর লেখা আরেকটি বই লিপিমালা, প্রকাশকাল 1802 অব্দ। রামরাম বসু বাংলা শিখিয়েছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের পরিচালক উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরির লেখা প্রথম বইয়ের নাম কথোপকথন। উইলিয়াম কেরির কথোপকথন প্রকাশিত হয় কত সালে? 1801 সালে। উইলিয়াম কেরির লেখা দ্বিতীয় বই ইতিহাস মালা। পুঁথি সাহিত্যকে বলা হয় মিশ্র ভাষারীতির কাব্য, বটতলার পুঁথি। পুঁথি সাহিত্যের কবিতাগুলো ছাপা হতো আরবি ফার্সির মতো ডান দিক থেকে। এটা একটু মনে রাখতে হবে, পুঁথি সাহিত্যের কবিতাগুলো ছাপা হয় ডান দিক থেকে। ফকির গরিবুল্লাহর কাব্যগুলো জানতে হবে আমাদের, ইউসুফ জুলেখা, আমির হামজা, জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের পুঁথি। মোহাম্মদ দানেশের কাব্য হলো গুলবে সানোয়ার, চাহার দরবেশ, নুরুল ইমান, হাতেম তাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।